নমস্কার, আমি পরিতোষ দাস, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, সদর শরীয়তপুর, আঙ্গারিয়া সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি ক্লাস নেব ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশ, সরি আমি এখানে ভুল লিখেছিলাম, ভূগোল ও পরিবেশ। যাই হোক, ভূগোল ও পরিবেশ। তো যাই হোক, আমি সুন্দর করে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, তো সবাই ভালো আছো, সুস্থ আছো এই কামনা করে আজকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি সর্বপ্রথমে আলোচনা করব। তো এই নিয়ে আমি আরো অনেকবার তোমাদের সাথে এই ক্লাসটি করেছি বা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই, আমি জানি যে আজকে ক্লাসটি খুব ভালোভাবে করবে, আর যেগুলো তোমরা প্রশ্ন বুঝতে পারোনি সেই প্রশ্নগুলো আমি বলেছিলাম যে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও এই লাইভ ক্লাসে। তো সবাইকে সুস্বাগত, অভিনন্দন আমার এই লাইভ ক্লাসে ক্লাস করার জন্য। সকল শিক্ষার্থীদের অভিনন্দন, এবং যে সকল অভিভাবক আমাদের ক্লাসটিকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, এবং যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাদের ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি মানচিত্র কি, বা এটা আমরা কেন পড়ব? আসলে মূলত এই মানচিত্র পাঠ করলে আমাদের কি শিক্ষণীয় আছে এখানে, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হব অবশ্যই। তো চলো, আজকে যে পাঠ দিয়েছি সেই পাঠের মধ্যে থেকে তোমাদের আজকে ৩য় নাম্বার লেকচার, তার থেকে কিছু প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করব। চলো পরিচয় করে দিচ্ছি। সর্বপ্রথম আছে অক্ষাংশ কাকে বলে। দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে সবচেয়ে সময়ের পার্থক্য মূলত কিসের কারণে হয়। ৩ নম্বর প্রশ্ন প্রমাণ সময় কাকে বলে। ৪ প্রতীয় স্থান কাকে বলে। ৫ মূল মধ্যরেখার মান কত। ৬ অক্ষাংশ কি। ৭ মানচিত্র কি। ৮ স্থানীয় সময় কাকে বলে। ৯ প্রমাণ সময় বলতে কি বোঝায়। ১০ প্রতিটি মানচিত্র তৈরির সময় কি দিতে হবে। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের কি দিতে হবে, কি করতে হবে, কেন আমরা মানচিত্র সম্পর্কে পড়ব, সে বিষয়ে অবশ্যই আমরা আলোচনা করব, আর আলোচনা সাপেক্ষে আমরা এগুলো জেনে যাব। চলো আজকে আমরা যে আমাদের মূল পাঠ, আমরা এই মূল পাঠটি সম্পর্কে একটু অবগত হই। তো যাই হোক, আজকে মানচিত্র সম্পর্কে আলোচনা করব। অবশ্যই বই খাতা কলম নিয়ে তোমরা টেবিলে বসে আছো, অনলাইন ক্লাসটি দেখছো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমাদের মজার একটি ক্লাস, ভূগোল ক্লাস। মানচিত্র ও মানচিত্র পঠন ও এর ব্যবহার কেন। মানচিত্রের ধারণা সম্পর্কে আগে আমাদের অবগত হতে হবে। মানচিত্র সম্পর্কে যদি আমাদের কোনো ধারণাই না থাকে, তাহলে আমরা পড়বো কিভাবে, জানবো কিভাবে। শুধু পড়লেই তো হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ধারণা থাকা লাগবে আমাদের। তাহলে একটি বাংলাদেশ তার একটি মানচিত্র আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর মানচিত্র কয়েক ধরনের। প্রশাসনিক মানচিত্র, কাগজের এক পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা, বাংলাদেশের কোন কোন দেশ চতুর্দিকে রয়েছে সেগুলো, বাংলাদেশের সাগর ইত্যাদি সম্পর্কে আমরা মানচিত্র এঁকে প্রমাণ করতে পারি। এছাড়া দেখানো হয়েছে বাংলাদেশের 7টি বিভাগ, কোন বিভাগে কতটি জেলা রয়েছে, এদের নাম ও সীমানা এই মানচিত্রের মধ্যে রয়েছে। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজার একটি বিষয়, মানচিত্র পাঠ করলে জেলা সম্পর্কে জানবো, বিভাগ সম্পর্কে জানবো, থানা সম্পর্কে জানবো। তাহলে একটি মাত্র পৃষ্ঠার মধ্যে সারা বাংলাদেশের প্রশাসনিক সীমানা তুলে ধরা হয়েছে, বা তার মধ্যে আমরা জানতে পারি। তা এই যে মানচিত্র ছাড়াও তোমরা হয়তো তোমাদের স্কুলের দেয়াল মানচিত্র দেখতে পারো। অনেক সময় প্রতিটি স্কুলে সাধারণত দেয়াল মানচিত্র থাকে। তোমরা বা তোমাদের ভূগোল ও পরিবেশ বইতে বা কোনো মানচিত্রের বইয়ে
মানচিত্র দেখে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা যেহেতু মানচিত্র সম্পর্কে আলোচনা করতেছি, আমাদের বইয়ের পৃষ্ঠায় 32 নাম্বার পেজে কিন্তু বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র রয়েছে, সেটা অবশ্যই ফলো করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানচিত্রটি হলো একটি ড্রয়িং বা রেখাংশ যা থেকে ভূপৃষ্ঠের কোনটি ছোট বা বৃহৎ অঞ্চলে বিভক্ত উপস্থাপন করা হয়ে থাকে। এখানে মানচিত্র এখানে উপস্থাপন করা হয়েছে। তো যাই হোক, মানচিত্রে কোন স্থান, কোন জায়গার অঞ্চল বা দেশের ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, মাটি ও অরণ্য সব কিছু সম্পর্কে ধারণা দেয়। আর এর সাহায্য আমরা বিভিন্ন মহাদেশ ও মহাসাগরের অনেক কিছু সম্পর্কে জানতে পারি। মানচিত্র একটি ছোট কাগজের মধ্যে অতি নিখুঁতভাবে বিভিন্ন বিষয়ের অবস্থান দেখানো যায়। আর এখন দেখা যাক মানচিত্রটা কি। ইংরেজি ম্যাপ, ইংরেজি শব্দটা হচ্ছে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ম্যাপ। আর ম্যাপ বাংলা শব্দ হচ্ছে মানচিত্র, অতীত শব্দ হচ্ছে মানচিত্র। ল্যাটিন শব্দ ম্যাপ, ম্যাপ এ থেকে ম্যাপ শব্দটি এসেছে। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে ম্যাপে বলা হতো। আগেকার দিনে কাপড়ের টুকরার উপর ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। পৃথিবীর বা কোনো অঞ্চলের এর অধিকাংশ অংশ বিশেষ কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলতে হয়। মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রব্যমান রেখাংশ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা অক্ষরেখা অঙ্কিত প্রতিরূপ। এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরা কাপড় বা কাগজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এক টুকরা কাগজ বা এক টুকরা কাপড় হলে যেহেতু আমরা জানতে পারি মানচিত্রটা কি, তাহলে এই মানচিত্রটি তিন ধরনের হতে পারে। কয় ধরনের প্রিয় শিক্ষার্থী? তিন ধরনের হতে পারে। আর এই তিন ধরনের মানচিত্রগুলোর স্কেল নির্দেশনের পদ্ধতি, স্কেল দিয়ে কিন্তু অবশ্যই আঁকতে হবে এটাকে। বর্ণমালার সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে, এরপরে প্রতিভু অনুপাতের সাহায্যে এই মানচিত্রটি অঙ্কিত হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো বর্ণমালার সাহায্যে এটা কি? বর্ণমালাতে আমরা জানি অক্ষর, শব্দ, চিহ্ন। তাহলে এই অক্ষরগুলোর মাধ্যমে আমরা বর্ণমালা বা কথার মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করে থাকি। যেমন হতে পারে ইঞ্চিতে 4 মাইল, 16 ইঞ্চিতে 1 মাইল, এইরকম। আর 1 সেন্টিমিটার বা 1 হেক্টোমিটার, 1 সেন্টিমিটার বা 1 হেক্টোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রতিটি ক্ষেত্রে প্রথম এক সংখ্যাটিতে তা ইঞ্চি বা সেন্টিমিটার যাই হোক না কেন, মানচিত্রের দূরত্ব এবং দ্বিতীয় সংখ্যাটি মাইল, গজ, কিলোমিটার বা হেক্টোমিটার যাই হোক না কেন, ভূমির প্রকৃত দূরত্ব প্রকাশ করবে এখানে। যাই হোক, রেখাচিত্রের সাহায্য, আমরা রেখাচিত্রের কথা বলেছিলাম। এখানে কোনো একটি রেখাকে প্রয়োজনীয় ইঞ্চি বা ইঞ্চির ক্ষুদ্র অংশ বা সেন্টিমিটার ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতি ভাগের মান লিখে মানচিত্রে স্কেল দ্বারা প্রকাশ করা যেতে পারে বা প্রকাশ করা যায়। যেমন 1 সেন্টিমিটার 10 কিলোমিটার বর্ণটিকে রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। হলে প্রথমে 5 সেন্টিমিটার একটি ঘর নিয়ে একে 5 ভাগ করতে হবে। এর প্রতিটি ভাগ 10 সেন্টিমিটার। বাম পাশে একটি ঘর ছেড়ে দিয়ে যথাক্রমে 0, 10, 20, 30, 40 এসবগুলো লিখে এর পাশে কিলোমিটার লিখতে হবে। আসলে মূলত কতটুকু দূরত্ব
এক একটা কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাম পাশের ঘরটিকে আবার 10 ভাগ করে, কারণ 10 কিলোমিটার ক্ষুদ্র ভাগ দেখানো হতে পারে। তবে প্রতিটি ক্ষুদ্র ভাগের মান লিখতে হবে, প্রতিটি মান লিখে রাখতে হবে। ইঞ্চি স্কেলের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ আমাদের করতে হবে। তবে 3 ইঞ্চি দীর্ঘ একটি রেখা নিয়ে প্রথম 3 ভাগ করতে হবে এবং পরে বাম দিকের একটি ঘর ছেড়ে দিয়ে প্রতি ঘরের মান লিখতে হবে। বাম পাশের ঘরটিকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। তাহলে 1 ইঞ্চিতে 4 মাইল বর্ণনাটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার সময় প্রথমে 3 ইঞ্চি একটি রেখা নিয়ে একে 3 ভাগ করতে হবে। বাম দিকে একটি ঘর ছেড়ে দিয়ে যথাক্রমে 0, 4, 8 মাইল লিখতে হবে। বাম পাশের ঘরটিকে আবার 4 ভাগ করে 1 ইঞ্চি 4 মাইল লিখতে হবে। 1 ইঞ্চিতে কত মাইল? 4 মাইল ভাগ করতে হবে। তাহলে 0 থেকে বাম দিকে যথাক্রমে 1, 2, 3, 4 মাইল লিখতে হবে এখানে। তো প্রতিভু অনুপাতের সাহায্যে বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক ব্যবহার করতে হবে এখানে। এরূপ এক দেশের এক মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করতে হবে। ভাষাগত কারণ তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না। বাংলাদেশি মানুষ ইটালিয়ান ভাষায় লিখলে কি সেটা গ্রহণযোগ্য হবে? হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বাংলাদেশি, আমার মানচিত্রকে আমি বাংলাতেই লিখব, লোক ইটালিয়ান ভাষাতেই লিখবে, এটাই। তাহলে এই অসুবিধা দূর করার জন্য প্রতিভু অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। ইংরেজিতে একে রিফারমেন্ট ফাইক্সটেন বা সংক্ষেপে RF এবং বাংলা সংক্ষেপে PRO বলে। ভগ্নাংশের আকারে দেখানো স্কেলটির লব রাশি মানচিত্রের দূরত্ব এবং এর রাশি একই একে ভূমির দূরত্ব প্রকাশ করেছেন। এখানে আমরা এখানে উদাহরণস্বরূপ বলতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 সেন্টিমিটার 1 মাইল বর্ণমালা প্রকাশিত স্কেলটির প্রস্তুত অনুপাত প্রকাশ করতে হলে মিটারকে সেন্টিমিটার আনতে হবে এবং উভয় সংখ্যার মাধ্যমে অনুপাত চিহ্নিত করতে হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং লব রাশি 1 এবং হর রাশি 100 এরকম। এক্ষেত্রে স্কেলটি 1:100 বা 1/100, অর্থাৎ এর অর্থ হলো মানচিত্রের দূরত্ব যখন 1 সেন্টিমিটার তখন ভূমির দূরত্ব 100 সেন্টিমিটার হয়ে যাবে। আবার ব্রিটিশ পদ্ধতিতে যদি আমরা করে থাকি 1:36 PRO দেওয়া থাকলে বুঝতে হবে মানচিত্রের দূরত্ব যখন 1 ইঞ্চি তখন ভূমির দূরত্ব 36 ইঞ্চি বা 1 গজ। অতএব বর্ণমালা 1 ইঞ্চিতে 1 গজ, বর্ণমালা যখন 1 ইঞ্চিতে 1 মাইল অথবা PRO 1:63,360 সেন্টিমিটার, 1 মাইল সমান 63,360 ইঞ্চি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বৃত্তাকার দেশ ও মহাদেশকে আমরা একটি ছোট বই বা খাতায় পৃষ্ঠা অঙ্কন করে দেখাতে পারি। এছাড়া মানচিত্রটি লক্ষ্য করলে বা মানচিত্রের সঙ্গে ভূমির প্রকৃত দূরত্ব বোঝানোর জন্য স্কেল ব্যবহার করে ভালোভাবে প্রকাশ করতে
পারি। মানচিত্র বলে আমাদের চোখে মানচিত্র বলে আমাদের চোখের উপরে অনেক বিষয়গুলো ত্রুটিগুলো ধরা পড়ে। এটি একটি অঞ্চল তথা একটি ভূখণ্ডের চিত্র, বা এখানে হতে পারে একটি মহাদেশ বা সমগ্র পৃথিবী। এটি মানচিত্রের মধ্যে কতগুলো সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করে মহাদেশটিতে কতটি দেশ বা এক একটি দেশের মধ্যে কতটি প্রদেশ, বিভাগ, জেলা, রাস্তা, নদ নদী, হ্রাস, এরপরে পাহাড় পর্বত ইত্যাদি দেখাতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই আমরা জানতে পারবো। তা মানচিত্র অঙ্কন করার জন্য তোমার কিছু বিষয় জানতে হবে। মানচিত্র বিভিন্ন রকম হতে পারে, প্রতি মানচিত্রই বিভিন্ন বিষয় থাকতে পারে। এগুলোর বিভিন্ন রং, রেখা বা সংকেত দিয়ে বোঝাতে হবে। এই রং, রেখা ও সংকেত হলো মানচিত্রের ভাষা। মানচিত্রের সম্পর্কে বিস্তারিত জানতে এসব ভাষা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি বিষয়। আধুনিক সভ্যতার মানচিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, শিক্ষক, ইতিহাসবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিক, সৈনিক ও নাবিকদের নিকট মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বা উপাদান। ভূগোলবিদ ও ভূগোল শিক্ষার্থীদের নিকট মানচিত্র একটি অপরিহার্য উপাদান। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানচিত্র অবশ্যই আমাদের ভূগোল ক্লাস যাদের আছে সবার একটি করে মানচিত্রে ক্যালেন্ডার থাকা লাগবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই যে ক্যালেন্ডার অবশ্যই আমাদের দরকার। আর মানচিত্রের অনেক প্রকারভেদ হতে পারে। সাধারণত মানচিত্রের ব্যবহার স্কেল এবং বিষয়বস্তু অনুপাতে মানচিত্রগুলোকে দুই ভাগে বিভক্ত করতে পারে। স্কেল অনুসারে মানচিত্র দুই ভাগে হতে পারে। একটি হতে পারে বৃহৎ স্কেল, অন্যটি বৃহৎ স্কেল মানচিত্র, এবং অন্যটি হতে পারে ক্ষুদ্র স্কেল মানচিত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্টস, বিমানবন্দরের বিমান চালকদের সংক্রান্ত বৈমানিকদের টার্স, মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র প্রভৃতি বৃহৎ স্কেলের মানচিত্র হয়ে থাকে। তাহলে একটি ছোট এলাকা অনেক বড় করে দেখানোর জন্য দেখানো হয় মানচিত্রের অনেক জায়গা থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এই যে মানচিত্র সম্পর্কে জানতেছি, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে মানচিত্রটা কেন ব্যবহার করব। এখানে উপস্থাপিত হতে পারে বা উপস্থাপিত বিষয় হিসেবেও মানচিত্র দুই প্রকার হতে পারে। এক হতে পারে গুণগত মানচিত্র এবং পরিমাণগত মানচিত্র। গুণগত মানচিত্র যেটা হতে পারে ভূতাত্ত্বিক মানচিত্র, ভূস্থানান্তরিক মানচিত্র, ভূমিরূপের মানচিত্র, মৃত্তিকা মানচিত্র, দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলী মানচিত্র, স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র এবং মৌজা মানচিত্র গুণগত মানচিত্রের অন্তর্ভুক্ত। এখানে এরপরে পরিমাণগত মানচিত্র, ভূতাত্ত্বিক মানচিত্র, ভূস্থানান্তরিক মানচিত্র, ভূমিরূপ মানচিত্র, মৃত্তিকা মানচিত্র দেয়ালে হয়ে থাকে। বায়ু উপাত্ত, এরপরে বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে জানা। এরপরে জনসংখ্যার বন্টন, জনসংখ্যার ঘনত্ব, খনিজ উপাদান ইত্যাদি বিষয়, বনজ উপাদান, শিল্প উপাদান প্রভৃতি পরিসংখ্যান তথ্য যেসব মানচিত্রে পাওয়া যাবে বা দেখানো হবে সেসব মানচিত্র পরিমাণগত মানচিত্রের অন্তর্গত। ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র। ক্যাডাস্ট্রাল শব্দটি
এসেছে ফ্রান্স শব্দ ক্যাডাস্ট্রাইল থেকে, যার অর্থ হলো রেজিস্ট্রেশনকৃত নিজের সম্পত্তি। এই মানচিত্রে তৈরি হয় সাধারণত কোনো রেজিস্ট্রেশনকৃত ভূমি অথবা বিল্ডিং এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। আমাদের দেশে আমরা যে মৌজা মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে ক্যাডাস্ট্রাল মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমে হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নির্ণয় করে থাকে। এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের গ্রামের মানচিত্র। আর এই মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এই মানচিত্রগুলো বিরেট স্কেল অঙ্কন করা হয়, যা 16 ইঞ্চিতে 1 মাইল বা 32 ইঞ্চিতে 1 মাইল এই ধরনের ধারণার মধ্যে মানচিত্র বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকে। আর শহরের পরিকল্পনার মাধ্যমে মানচিত্র এই মৌজা মানচিত্রে অন্তর্ভুক্ত হয়ে থাকে। মৌজা মানচিত্রের মাধ্যমে হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই যে মৌজা মানচিত্র সম্পর্কে হয়ে থাকে, এগুলো সম্পর্কে আমরা জানলাম, বুঝলাম। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে মানচিত্র, তোমরা অবশ্যই এই মানচিত্র সম্পর্কে অবগত থাকবে এবং মানচিত্র সম্পর্কে ভালো জ্ঞান লাভ করবে। এরপরে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র গঠন করি বা ভূগোল শাস্ত্রের একটি প্রধান ও প্রয়োজনীয় বিষয়। এই বিশাল পৃথিবীকে অথবা পৃথিবীর বিভিন্ন অংশের একটি সামাজিক রূপ, এই ধরনের মানচিত্রের ধারণা এই মানচিত্রের মধ্যে যেভাবে ফুটিয়ে তোলা যায়, যার অন্য কোনো উপায়ে তা সম্ভব নয়। স্থানীয় বৈচিত্র্য সূচক বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে এদিকে যেমন পাহাড়, পর্বত, নদী, নালা, মালভূমি, সমভূমি, হ্রদ, হাট বাজার, বিল, ঝিল, বিভিন্ন প্রভৃতি, মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, জনবসতি, ভিটা, মানুষের ঘনত্ব, জীবিকা অর্জনের উপায় প্রভৃতি নানা সাংস্কৃতিক তত্ত্বের উপায়ের উপর ভিত্তিতে পরিচয় পাওয়া যায়। আর এই কারণে কোনো একটি অঞ্চলের সুবিধা অসুবিধা, পারিপার্শ্বিক অবস্থান এবং নানা কারণে নানা সমস্যা সুষ্ঠু সমাধান করতে একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের প্রতীক চিহ্নের সাহায্যে চিহ্নিত করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্য দিয়ে এ সকল প্রতীক চিহ্ন ব্যবহার করে আসতেছে। আর এই কারণে এইসব চিহ্নটিকে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্ন বলা হয়ে থাকে। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র পাঠ করার জন্য এই প্রতীক চিহ্নগুলো অত্যন্ত জরুরি বলে নিচের দিকে এই প্রতীকগুলো দেওয়া হয়ে থাকে। যাই হোক, যে ব্যক্তির এই চিহ্নগুলো সম্বন্ধে যত বেশি ধারণা থাকবে সে তত বেশি জানতে পারবে, বুঝতে পারবে। তো প্রত্যেক, যেমন শিরোনাম থাকতে পারে এরকম, প্রত্যেক মানচিত্রেরই একটি শিরোনাম থাকে। এটি কোন দেশের বা কোন অঞ্চলের কিসের মানচিত্র, এতে তার উল্লেখ থাকে। যেমন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র, প্রতিটি মানচিত্র তৈরির জন্য বা সময় এতে একটি শিরোনাম দিতে হবে। স্কেলের দ্বারা মানচিত্র, কোন অঞ্চলের মানচিত্রটি তৈরির সময় এর আয়তনকে কমিয়ে ক্ষুদ্র করে আঁকতে হয়। একে স্কেল অনুসারে আঁকা বলে। স্কেল থেকে বোঝা যায় কোন আয়তনকে
কমানো হয়েছে। স্কেল যত ছোট হবে মানচিত্র তত বেশি আয়তন দেখানো যাবে। তাহলে মানচিত্রে যদি 1:100 লেখা থাকে তাহলে বুঝতে হবে মানচিত্রটি 1 একর ভূমি 100 একরের সমান। আবার স্কেল একে দেখানো হয়, যেমন মানচিত্রের 1 ইঞ্চি বা 1 ইঞ্চি সমান ভূমিতে কত মাইল বা সেন্টিমিটার সমান কত কিলোমিটার তা প্রকাশ করে। এরপরে উত্তর দিকগুলো এখন আমরা দেখব। উত্তর দিক, মানচিত্রের দিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানচিত্রের উপরের দিকে বাম দিকে মার্জিনে একটি তীর দেওয়া হয়ে থাকে, আর এই তীরের মাথায় লেখা থাকে মানে উত্তর দিক বোঝানো হয়ে থাকে। এখানে একটি দিক জানা থাকলে আমরা সহজেই অন্য দিকগুলো যেমন দক্ষিণ, পূর্ব, পশ্চিম বের করে নিতে পারি। তা মানচিত্রের মধ্যে তেমনই তৈরিকৃত নির্দেশনা দিতে হবে আর বুঝতে হবে। মানচিত্রের অক্ষাংশ দৃশ্যমান স্পষ্ট করে দেখানো থাকলে উত্তর দিক না থাকলে সকল দিক বোঝা যায়। তাই অনেক সময় এক্ষেত্রে কি করতে হবে, উত্তর দিক দেখানো হয় না। তা সূচক, তাহলে মানচিত্র কোন প্রতীক দিয়ে কি বোঝানো হয়েছে সূচক তা নির্দেশন করবে। প্রতিটি মানচিত্র প্রতীক ও সূচক এদের সূচক উল্লেখ করতে হবে। তথ্যোপাদান, তথ্যোপাত্য, সব মানচিত্র তথ্য বা উপাত্তের সূচক তা নির্দেশন করে থাকে। প্রতিটি মানচিত্র প্রতীক ও এদের সূচক উল্লেখ করতে হবে। তথ্য উপাত্ত, সব মানচিত্র তথ্য বা উপাত্তের মাধ্যমে ভিত্তিতে তৈরি করতে হবে। এজন্য কি করতে হবে, তথ্যের উৎস মার্জিত বা মার্জিনের বাইরে দেওয়া প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেগুলোকে দিয়ে থাকবো। স্থানীয় সময় বা প্রমাণ, আমাদের পৃথিবীকে 360 ডিগ্রি সেলসিয়াস দ্রব্যমান দিকে ভাগ করা হয়েছে। এই 360 ডিগ্রি কে আবার মূল মধ্যরেখা থেকে দুই দিক অর্থাৎ পূর্ব ও পশ্চিম দিকে 180 ডিগ্রি করে ভাগ করা হয়েছে। এই 360 ডিগ্রি দ্রব্যমান পুরোটাই আসলে কাল্পনিক। আমরা জানি পৃথিবীর নিজ অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। প্রতি 24 ঘন্টায় একবার পুরোটি ঘুরে আসতেছে। তাহলে হিসাব করে দেখা গেল 360 ডিগ্রি ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা, অর্থাৎ 24 × 60 সমান 1440 মিনিট। এই 1440 মিনিটকে 360 ডিগ্রি দিয়ে ভাগ করলে আসে 4 মিনিট, অর্থাৎ প্রতি ডিগ্রি দ্রব্যমান পার্থক্যের সময় লাগতেছে আমাদের 4 মিনিট। স্থানীয় সময়কাল, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর যে অংশে পূর্ব দিক রয়েছে অংশটিকে আগে সূর্যোদয় বা সকাল বলা হয়। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন ওই স্থান মধ্যম বা ওই স্থানে ঘড়িতে সময় তখন 12টা ধরা হয়ে থাকে। এই মধ্যম থেকে দিনের অনন্য সময়গুলো ঠিক করা হয়। আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলে। ওই স্থান থেকে যত দূরে স্থান হবে সে হিসেব প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি দ্রব্যমান জন্য সময় বাড়বে বা কমবে। স্থানটি যদি সেই স্থানের পশ্চিমে দিকে স্থান হয় তবে এর 1 ডিগ্রি ব্যবধান
ব্যবধানের জন্য 4 মিনিট কম হবে। স্থানটি পূর্ব দিকের হলে 1 ডিগ্রি ব্যবধানের জন্য হবে কত বেশি? 4 মিনিট বেশি। পূর্ব দিকের স্থানের সময় নির্ণয়ের জন্য ওই স্থানে সময়ের সঙ্গে প্রতি ডিগ্রির ব্যবধানের জন্য 4 মিনিট সময় যোগ করতে হবে। কারণ ওই স্থানটি যেহেতু পূর্বে অবস্থিত তাই সেখানে আগে মধ্যম হয়েছে অর্থাৎ 12টা বেজেছে। প্রমাণ সময় দৈর্ঘ্যমান রেখার পূর্বের অবস্থান ভিত্তিতে আমরা সময় ঠিক করেছি আমরা সময়। এভাবে মধ্যম সূর্যের অবস্থানকে সেই স্থানে দুপুর 12টা ধরা হবে। স্থানীয় সময় নির্ধারণ করতে হবে। সাধারণত একটি বড় দেশের মধ্যে সময়ের গণনার বিভ্রাট হতে পারে বা হবে। এই সময় বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। সাধারণত কোনো একটি দেশের মধ্যম ভাগে দৈর্ঘ্যমান রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সেই সময়কে ওই দেশের প্রমাণ সময় ধরা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ করতে হবে একাধিক হতে পারে। আমরা জানি যুক্তরাষ্ট্রের 4টি এবং কানাডাতে 6টি প্রমাণ সময় রয়েছে। যেসব দেশগুলোতে প্রশাসনিক ও অন্যান্য কাজের সুবিধার জন্য তারা একাধিক প্রমাণ সময় ব্যবহার করছে, যুক্তরাষ্ট্র লন্ডন শহরে অদূরে অবস্থিত গ্রিচিন চীনে 0 ডিগ্রি দৈর্ঘ্যমান স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়েছে। এখানে আমাদের বাংলাদেশের যুক্তরাজ্যে পূর্ব দিকে অবস্থিত, তাই আমাদের দেশের প্রমাণ সময় গিনি চীনে সময়ের অগ্রগতি অর্থাৎ আমাদের বাংলাদেশের ঠিক মাঝখানে দিয়ে 90 ডিগ্রি পূর্ব দৈর্ঘ্যমান রেখার অতিক্রম করতেছে। আমরা জানি প্রতি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাই 90 ডিগ্রি এর জন্য সময়ের পার্থক্য হবে 90 গুণ 4 সমান 360 মিনিট বা 6 ঘন্টা। 90 ডিগ্রি পূর্ব দৈর্ঘ্যমান স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হবে। আমরা এখানে যখন দুপুর 12টা তখন যুক্তরাষ্ট্রের লন্ডন শহরের সময় হবে 6টা। যাই স্থানীয় ভেদে পার্থক্য পরবর্তী অধ্যায়ে আমরা দেখেছিলাম প্রতি ডিগ্রি দৈর্ঘ্যমানের জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। আমরা জানি যে পশ্চিম দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাহলে এজন্য পূর্ব দিকের স্থানগুলোতে আগে দিন হচ্ছে এবং পশ্চিম দিকের স্থানগুলোতে পরের দিন হচ্ছে। এটা আমরা বুঝতে পারি আমাদের বাংলাদেশে থেকে যেসব দেশ পূর্ব দিকে অবস্থিত সেসব দেশ আগে সকাল হবে এবং আমাদের পশ্চিমে যে দেশগুলো আছে সেই দেশগুলো আমাদের থেকে পরে সকাল হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এগুলো কিন্তু জেনে নিলাম। আমরা জানি প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান হচ্ছে কত মিনিট? 4 মিনিট। কত মিনিট শিক্ষার্থীরা? 4 মিনিট। অবশ্যই এই প্রতিটি ডিগ্রি 60 মিনিটকে ভাগ করা হয় প্রতি 1 মিনিটের দূরত্বের জন্য 4 সেকেন্ড সময়ের পার্থক্য ধরে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, দূরত্বের ব্যবধান মিনিটকে অনেক সময় মিনিট হিসাব ধরে ভুল করে। আসলে দূরত্বের মিনিট হচ্ছে প্রতি 1 ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করা। এই দূরত্বের 60 মিনিটের প্রতি মিনিটের জন্য সময় 4 সেকেন্ড লাগে। এভাবে দূরত্বের ব্যবধানে 60 মিনিটের জন্য লাগে 60 × 4 = 240 সেকেন্ড।
অর্থাৎ 4 মিনিট সময়। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সময় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম, অবশ্যই তোমরা আজকে বুঝতে পেরেছো মানচিত্রের গুরুত্বটা কি আর মানচিত্র কেনই আমরা পড়ব, এটা পড়লে আমাদের আসলে কি উপকার হয়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা যে প্রশ্নের কথা আগে আমরা পরিচয় করেছিলাম সেই প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা লিখবে। চলো। এক, অক্ষাংশ কাকে বলে? অক্ষাংশ কাকে বলে? নিরক্ষর রেখা বা বিষুব রেখা থেকে উভয় বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষরেখা বলা হয়। সময়ের পার্থক্য মূলত কিসের কারণে হয়? সময়ের পার্থক্য মূলত দৈর্ঘ্যমান পার্থক্যের কারণে হয়ে থাকে। প্রমাণ সময় কি প্রিয় শিক্ষার্থীরা? প্রতিটি দেশেই সেই দেশের মধ্যভাগের কোনো স্থানে দৈর্ঘ্যমান অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সেই সময়ে কে ওই দেশের প্রমাণ সময় বলা হয়। প্রতিপাত স্থান কাকে বলে? তাহলে প্রতিপাত স্থান কাকে বলে? ভূপৃষ্ঠের উপরে অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাত স্থান বলা হয়। মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। অক্ষাংশ কি? নিরক্ষর রেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলা হয়। মানচিত্র কি? প্রচলিত সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করে পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর ভিত্তি করে অঙ্কন করাকে মানচিত্র বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্থানীয় সময় কাকে বলে? আকাশের সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলে। 9 নম্বর প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলে? প্রমাণ সময় বলতে কি বুঝো? বুঝাও। হ্যাঁ, দৈর্ঘ্যমান রেখার উপর মধ্যমের সূর্যের অবস্থানের সময় কে দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ণয় করা হয়ে থাকে। এমন দেশের মধ্যে সময় গণনার বিভ্রান্তিও অনেক সময় হয়ে যায়। সেজন্য প্রত্যেক দেশের প্রতিটি মধ্যভাগের কোণে স্থানে দৈর্ঘ্যমান রেখা অনুযায়ী সে সময় নির্ণয় করা হয়। সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। 10 নম্বর একবারে শেষ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি মানচিত্রের তৈরির সময় কি দিতে হবে? প্রতিটি মানচিত্র অঙ্কন করার সময় অবশ্যই শিরোনাম দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সকলে আশা রাখি আজকের এই ক্লাসটি খুব সুন্দরভাবে দেখেছো এবং ক্লাসটি খুব মনোযোগ সহকারে নিয়েছো। তো আশা রাখি তোমরা সকলে সুস্থ এবং ভালো থাকবে। আগামী দিন তোমাদের সাথে আমাদের সাথে দেখা হবে। তোমরা সকলেই ঘর থেকে বের হওয়ার সময় মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করবে। বাড়িতে বেরিয়ে হাত 20 সেকেন্ড পর্যন্ত হাত এবং পা সাবান দিয়ে ধুবে। হাতে স্যানিটাইজার ব্যবহার করবে। নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ এবং ভালো রাখবে। এই কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।